আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আগের সিরিজটা শেষ হতেই অনেকে ভাবছে এবার বুঝি আমি ছুটিতে, কিন্তু না ভাই, গল্প বলার নেশা তো আর ছুটি মানে না। তাই আবার হাজির হয়েছি একেবারে নতুন গল্প নিয়ে। এইবারও আছে চমক, আছে মজা, আর আছে এমন কিছু যেটা শুনলে মনে হবে এইটা তো আমি জানতামই না। তাই যারা ভাবছিলেন গল্প শেষ, তাদের বলি এই তো শুরু। তৈরি থেকো, শুরু হচ্ছে আমাদের নতুন অভিযানে। পরপুরুষের রুমে এসে শাড়ি চেঞ্জ করতে তোমার একটুও বিবেকে বাঁধলো না, নাকি সব নিজে থেকে প্ল্যান করেছো? হঠাৎ রুমে কারো আগমন ঘটায় আর তারপর এমন কথায় থতমত খেয়ে যায় ফারহা। মাথা তুলে সামনে তাকাতেই দেখে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে। ভয় ও লজ্জায় মাথা নিচু করে আছে ফারহা। আজ প্রথম শাড়ি পরে বান্ধবীর বিয়েতে এসেছে ফারহা। আজ গায়ে হলুদ, বাকি সব বান্ধবীরাও হলুদ রঙের শাড়ি পরে এসেছে, তাই বাধ্য ফারহাকেও পরতে হয়েছে শাড়ি। কিন্তু এখানে আসার পর দৌড়ে আসা একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় সে। ছেলেটা পেছনে না তাকিয়ে সোজা চলে গেল। এক রাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো ফারহা। দেখে সুন্দর করে পরে আসা শাড়িটিও এলোমেলো হয়ে গিয়েছে। ছেলেটাকে মনে মনে গালি দিয়ে সামনে এগিয়ে গেল সে। দেখে বাকি বান্ধবীগুলো আইরিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তার দিকে তাকানোরও সময় নেই তাদের। তখনই আইরিনের মা লতা রহমান তার কাছে এগিয়ে এসে সমস্যার কথা জানতে চাইলে ফারহা খুলে বলে সব। এক হাতে শাড়িটা ধরে আন্টির সাথে হাঁটা ধরল সে। যাই হোক, আগে শাড়িটা গুছিয়ে নিতে হবে। বিয়ে বাড়ি, প্রায় সারা বাড়ি জুড়েই মানুষের ছড়াছড়ি। তার মাঝে একটা রুম ফাঁকা, আর তা হলো আবরার ভাইয়ের, আইরিনের বড় ভাই। তার রুমে কাউকে ঢুকতে দেয় না সে, নিজেই রুম পরিপাটি করে রাখে। এরপর কারো প্রবেশ নিষিদ্ধ। সেই সুবাদে আজও রুম ফাঁকা পড়ে আছে তার। তাই লতা রহমান তাকে আবরারের রুমে ঢুকিয়ে বলল, আবরার এখন বাইরে আছে, ও আসার আগেই চেঞ্জ করে নাও। ওর রুমে কেউ এসেছে তা দেখলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসবে সে। নিরুপায় দৃষ্টিতে সাত পাঁচ না ভেবে রুমে ঢুকে শাড়ি ঠিক করতে লাগলো ফারহা। যেহেতু এই রুমে কারো আসা নিষেধ, তাহলে একেবারে নিশ্চিন্তে থাকতে পারে সে। সবশেষে একটু ঝুঁকে শাড়ির কুচিগুলো ঠিক করছিল, তখনই আবরার রুমে আসে আর এসব কাণ্ড দেখে এত কথা শুনিয়ে দিল ফারহাকে। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফারহা। আবরারের ভয়ে হাত কাঁচুমুচু করছে বারবার। মানুষটাকে ভয় পাওয়ার কিছু কারণ রয়েছে। তার চোখে সবচেয়ে রাগী মানুষটি হলো আবরার আহমেদ। তাছাড়া তার আরেকটা পরিচয় হলো ফারহাদের কলেজে নতুন জয়েন করেছে। জন্মের পর মনে হয় তাকে মধুর বদলে লবণ খাওয়ানো হয়েছে, তাই তার আচরণও নোনতা টাইপের। কলেজে যখন প্রথম জয়েন করে, তখন কথায় কথায় একদিন ফারহাদ তার বান্ধবীকে বলে ফেলেছিল তার আবরার স্যারকে ভালো লাগে। সেটাকে নাকি বান্ধবীরা টানাটানি করতে করতে আবরারের কান অবধি চলে গেল। সেদিন কলেজ ছুটির পর কোচিংয়ের সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল তাকে। এই মুহূর্তে ফারহার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে আবরার। ফারহার নীরবতা দেখে সে আবারও রাগী গলায় বলল, এখন মুখে তালা পড়ে গেছে নাকি? এমন ভাব ধরলে মনে হচ্ছে কিছুই জানো না। মানে আমাকে আকৃষ্ট করতে আর কত নিচে নামবে তুমি? ফারহা এবার নিচের দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলল, আমি এসব কখনোই ভাবিনি। আমি জাস্ট বিপদে পড়ে আপনার রুমে এসেছি। আপনি যেমনটা ভাবছেন মোটেও আমার এমন কোনো উদ্দেশ্য নেই। বিশ্বাস না হলে আপনি আন্টিকে জিজ্ঞেস করতে পারেন। ফারহার কথায় আবরার আরেকটু রাগী স্বরে বলল, স্টপ, নাটক বন্ধ করো তোমার। তখনই রুমে আসে লতা রহমান। আবরারের দিকে চেয়ে বলল, কি হয়েছে? তুই শুধু শুধু মেয়েটাকে এত ধমকাচ্ছিস কেন? ও কি করেছে তুমি জানো? কত বড় সাহস এই মেয়ের আমার রুমে এসে? ছেলেকে থামিয়ে দিয়ে লতা রহমান বলল, আমি জানি সে এমনি এমনি তোর রুমে আসেনি। বাইরে কার সাথে যেন ধাক্কা লেগে পড়ে গিয়ে সব এলোমেলো করে ফেলেছিল। তারপর আমাকে বললে আমি এখানে নিয়ে আসি। সারা বাড়িতে এখন মেহমান, আর একমাত্র এই রুমটাই ফাঁকা ছিল। তাই তাকে বললাম তাড়াতাড়ি ঠিক করে বেরিয়ে আসতে। তো এখানে দোষের কি আছে? মেয়েটা বিপদে পড়েছে, তাই বাধ্য হয়ে এই রুমে নিয়ে আসলাম আমি। আবরার আর কিছু না বলে ফারহার দিকে মাথা তুলে তাকালো। কিছু না বলে চুপচাপ নিচের দিকে চেয়ে রুম থেকে বেরিয়ে গেল ফারহা। কি ভাবে সে নিজেকে? মুখ গোমরা করে চুপচাপ আইরিনের কাছে গিয়ে বসে বলে, থাকবো না আমি তোর বিয়েতে, এখনই চলে যাচ্ছি। বান্ধবীর বিয়েতে এসেছি, কারো অপমান সহ্য করতে আসিনি আমি। আইরিন তার দিকে চেয়ে বলল, তোর আবার কি হলো? কি অপমান করেছে তোকে? ফারহা একবার বান্ধবীর দিকে চোখ বুলিয়ে নিল, কারণ আবরার স্যারের কথা বললে নির্ঘাত তাকে নিয়ে হাসাহাসি শুরু করবে সবাই। তবুও হাত কাঁচুমুচু করে বলল, আর কে? তোর সেই গুণধর ভাই। একটু বিপদে পড়ে তার রুমে ঢুকেছি, এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? ফারহার কথায় মুখ চেপে হেসে ওঠে আইরিন, যেন এক মহার জোক শুনেছে সে। তারপর হাসি থামিয়ে বলল, তুই ঘুরে ফিরে ভাইয়ার উঠানে কেন আছাড় খাস? আর তুই জানিস না ভাইয়ার রুমে আমরা ব্যতীত ঘরের বাইরের কারো প্রবেশ করা নিষেধ? ফারহা একটু রেগে বলল, আমি কি জানতাম নাকি বাড়িতেও তোর ভাই এত রুলস নিয়ে চলে? ভাইয়ার অনেক রুলস আছে, ওগুলো না জানলে কি হবে ভাবিজি? না হলে তো পরে দেখা যাবে সারা জীবন ভাইয়ের হাতে মার খেতেই হবে। আইরিনের কথায় হো হো করে হেসে ওঠে সবাই, যাতে রাগটা আরো বেড়ে গেল ফারহার। আইরিনের দিকে চেয়ে বলল, কানের 3 ইঞ্চ নিচ বরাবর একটা কষিয়ে খেলে তখন মজা নেওয়া বের হয়ে যাবে তোর। আর ভাবি ঢাকরসাকে আমি তোর ভাইকে বিয়ে করার জন্য বসে আছি নাকি? ফারহার কথায় আবারও হেসে ওঠে সবাই। ফোন হাতে একপাশে চলে গেল ফারহা। বাসা থেকে মা ফোন করেছে, আজ বাসায় ফিরবো কিনা তা জিজ্ঞেস করার জন্য। যেহেতু আজ গায়ে হলুদ, কাল বিয়ে, তাই বান্ধবীরা সবাই একসাথেই থাকবে। তাই আজ আর যাওয়া হবে না, তবে ভাইয়া হয়তো যেতে পারে।
ফোন রেখে আসার সময় হঠাৎ চোখে পড়লো একটা ছেলে আর একটা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে গম্ভীরভাবে চুম্বন করছে। যখন খেয়াল করলো ছেলেটা আর কেউ না, তারই ভালোবাসার মানুষ সাদাব। মুহূর্তে বুকটা কেঁপে ওঠে, তার জেগে ওঠে এক তীব্র কষ্ট। সাদাফের সাথে 2 বছরের সম্পর্ক থাকার পর যখন বছর খানেক আগে ব্রেকআপ হয়েছিল, তখন খুবই আবেগপ্রবণ ছিল ফারহা। কত রাত জেগে কেঁদেছিল তার কোনো হিসেব নেই। ওই দিনের কথা মনে পড়তেই বুকটা এখনো শূন্য মনে হয় তার। সবই ঠিকঠাক ছিল, বাট সাদাফ তাকে একদিন বলল তার সাথে রুম ডেটে যেতে হবে, কিন্তু তা সরাসরি না বলে দেয় ফারহা। আর বিয়ের আগে এ ধরনের কোনো সম্পর্কে জড়াবে না সে। আর ওই দিনই সাদাফ একটা কথা বলল তাকে, হয়তো তার কথা মেনে নিতে হবে, নয়তো ব্রেকআপ। ফারহা কয়েকদিন কান্নাকাটি করে সাদাফকে অনেকভাবে বোঝানো ট্রাই করছিল, কিন্তু সাদাফের একটাই কথা, হয়তো রুম ডেট নয়তো ব্রেকআপ। পরে অনেক কষ্টে নিজেকে শক্ত করলো ফারহা। সাদাফের দেওয়া 2টা অপশন থেকে ব্রেকআপটাই বেছে নিল সে, সরে গেল সাদাফের জীবন থেকে। কিন্তু আজ 1 বছর পর হঠাৎ সাদাফকে দেখে, তাও আবার এই অবস্থায়। সে নিজেও জানে না প্রাক্তনের জন্য তার কেন এত কষ্ট হচ্ছে। সে তো একটা ফ্রড, আর তার কষ্ট হবেই বা কেন। চোখে জল অনুভব করতেই ওয়াশরুমে গিয়ে পানি ছিটিয়ে নেয় ফারহা। মুখ মুছে নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে আসে। তখনই সাথী এসে তাকে ডেকে নিয়ে গেল আইরিনকে মেহেদি পরানোর জন্য, কারণ ফারহা খুব ভালো মেহেদি পরাতে পারে। আইরিনের হাতে খুব যত্ন করে মেহেদি পরিয়ে দিল সে। তখনই পাশে এসে দাঁড়ায় আবরার। আইরিনের মেহেদি পরা হাতের দিকে তাকিয়ে রইল। আইরিন একটু হেসে বলল, দাঁড়িয়ে আছো কেন ভাইয়া, আমার পাশে বসো। আইরিনের পাশে বসে আবরার মাথায় হাত বুলিয়ে বলল, খুব সুন্দর লাগছে আমার পুচকি বোনটাকে। আইরিনের হাতে মেহেদি পরানো শেষ হলে ফারহার দিকে চেয়ে আইরিন বলে, নে এবার ভাইয়াকেও আমার মতো একটা সেম ডিজাইন এঁকে দে। আবরার একটু ভ্রু কুচকে বলল, আমি কেন মেহেদি লাগাতে যাব, বিয়েটা তোর আমার না। আইরিন একটু ঠোঁট ফুলিয়ে বলল, ছোটবেলা থেকে যা করেছি দুইজন একসাথে করেছি না। তুমি যা করতে আমিও তাই করতাম, তুমি যা খেতে আমিও তাই খেতাম। এখন আমি মেহেদি লাগিয়েছি, তোমাকেও লাগাতে হবে। আবরার একটু ভ্রু কুচকে বলল, সবই যদি ভাগ করিস তাহলে বিয়েটা একা করে নিচ্ছিস কেন? আশেপাশের বান্ধবীগুলো হেসে ওঠে আবরারের কথায়। আবরার একটু লজ্জা পেল। বোনের সাথে দুষ্টুমি করতে গিয়ে নিজের বিয়ের কথাও মুখ ফসকে বেরিয়ে গেল। আশেপাশের হাস্যকর পরিবেশ দেখে রাগী দৃষ্টিতে তাকায় আবরার। মেয়েগুলো চুপ হয়ে যায়। কথা ঘোরাতে আবরার বলল, আচ্ছা ঠিক আছে, বোনের ইচ্ছে পূরণে আমিও মেহেদি লাগাতে রাজি। বলেই হাতটা একটু সামনে বাড়িয়ে দেয় আবরার। মনে মনে আইরিনের গোষ্ঠী উদ্ধার করে ফেলছে ফারহা। একটু আগে এত কথা শুনে এই লোকটার হাতে মেহেদি পরানোর বিন্দু মাত্র ইচ্ছে নেই তার। আর এমনিতেই লোকটাকে দেখলে তার বুকটা ধুকধুক করে। আর ওই আইরিন শাকচুন্নি কত সুন্দর বুঝিয়ে বসিয়ে দিল মেহেদি পরাতে। এত ঠেকা পড়েছে নাকি আমার?